বন্ধুরা, তোমরাও কি আমার মতো কাঁচকলার খোসা না বাদ দিয়ে এইভাবে কোপ্তাখানা বানিয়ে থাকো? যদি না বানিয়ে থাকো তবে একবার এইভাবে ট্রাই করে দেখো, কি অসাধারণ হয় এর টেস্টখানা। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারেতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম সিম্পল কিন্তু অসাধারণ স্বাদের একখানা কাঁচকলার কোপ্তাকারি রেসিপি। তার জন্য এখানে নিয়ে নিয়েছিলাম দুখানা মতো কাঁচা কলা। দুটো কাঁচা কলাই কিন্তু আজ আমি এখানে ব্যবহার করব। তবে হ্যাঁ, কাঁচা কলাগুলোর খোসা কিন্তু আমি ছাড়াবো না, খোসা শুদ্ধই কিন্তু কোপ্তাতে ব্যবহার করব। কাঁচকলাটা জাস্ট আগাটা আর গোড়াটা কেটে বাদ দিয়ে এইভাবে দু টুকরো করে কেটে নেব। কখনো যদি আগে খোসা শুদ্ধ কাঁচকলার কোপ্তা না ট্রাই করেছো তবে আমার কথা মতো একবারটি ট্রাই করে দেখো, অসাধারণ হয় কিন্তু এর টেস্টখানা। কাঁচকলাগুলোকে এইভাবে দু টুকরো করে কেটে নিলাম। এরপর এটাকে বসিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তার জন্য দিয়ে দিলাম প্রেশার কুকারে আর দিয়ে দেবো আন্দাজ মতো জল, সঙ্গে সামান্য একটুখানি নুনও অ্যাড করে দেবো। খোসা শুদ্ধ কাঁচকলা হলেও সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, আর খোসা শুদ্ধ দেওয়ার জন্য কোপ্তার জন্য একদম পারফেক্ট টেক্সচারে কিন্তু কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে যাবে। বসিয়ে দিলাম এটা হুইসেল পড়ার জন্য, মোটামুটি 4 থেকে 5টা হুইসেলেই হয়ে যাবে। এটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমরা কারির জন্য এখানে নিয়ে নিয়েছিলাম 3খানা মতো আলু। আলুগুলো সাইজ ছিল মিডিয়াম, খোসা ছাড়িয়ে এটাকে জাস্ট 4 টুকরো করে কেটে নেব। মানে মিডিয়াম সাইজের আলুকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা যদি খুব বড় মাপের আলু নিয়ে থাকো সেক্ষেত্রে 6 টুকরো বা 8 টুকরো করেও কেটে নিতে পারো। তবে আলুগুলো কিন্তু আজ আমি এখানে সিদ্ধ করে ব্যবহার করব না, ডিরেক্টলি কারিতে ব্যবহার করব। আর কিভাবে করব সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আলুগুলোকে টুকরো করে কেটে নেওয়ার পর জলের মধ্যে রেখে দিলাম যাতে আলুটা লাল না হয়ে যায়। অন্যদিকে 4টে মতো হুইসেল পড়ে গেছে। 4টে হুইসেলেই কিন্তু আমাদের কাঁচকলাখানাও সিদ্ধ হয়ে যাবে। এরপর এটাকে নামিয়ে হালকা একটু হাতে ধরার মতো কিন্তু ঠান্ডা করে নিতে হবে। খোসা শুদ্ধ কাঁচকলা হলো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না, আর খোসাটা থাকার জন্য কাঁচকলাটাও কিন্তু একদম পারফেক্ট টেক্সচারে সিদ্ধ হবে। মানে কোফতার জন্য আমাদের ঠিক যেরকম বাইন্ডিং চাই সেরকমই কিন্তু হবে। প্রত্যেকটা টুকরোই বের করে নিয়েছি, আর হাতে ধরার মতো একটুখানি জাস্ট ঠান্ডা হলে সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে মেখে নেব। হ্যাঁ, খোসাগুলোকেও কিন্তু এখানে খুব ভালো করে মেখে নিতে হবে। কাঁচকলার সাথেই খোসাটাকেও কিন্তু হাতের সাহায্যে বেশ ভালো করে চটকে চটকে কিন্তু মেখে নিতে হবে। তোমরা বলবে খোসার কি কোনো অংশই বাদ পড়বে না? হ্যাঁ, বাদ পড়বে। যে অংশটা মাখা যাবে না সেই অংশটাই বাদ পড়বে, তবে সেটাও কিন্তু খুব সামান্য পরিমাণে। আবারও বলছি বন্ধুরা, আগে যদি খোসা শুদ্ধ কাঁচকলার রেসিপিখানা ট্রাই না করেছো একবার কিন্তু ট্রাই করে দেখো। মাখতে মাখতেই দেখবে হাতে কিছু অংশ সুতোর মতো ঠেকবে, যেটা কিন্তু কোনোভাবেই মাখা যাবে না। মানে বলতে পারো কাঁচকলার খোসার যে কর্নারগুলো আছে সেই অংশগুলোই সুতোর মতো ঠেকবে। বাকি যে প্লেন বডিটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে কাঁচকলার মতোই কিন্তু মাখা যাবে। এইরকম দেখো হাতে সুতোর মতো কিছু অংশ ঠেকবে, সেই অংশগুলোকে জাস্ট আমাদের একটুখানি আলাদা করে নিতে হবে। ভালোভাবে মাখতে মাখতেই বুঝতে পারবে ওটা কিন্তু এমনি আলাদা হয়ে যাবে। আলাদা করতে কিন্তু খুব বেশি অসুবিধা হবে না। দেখো খুব সামান্য একটুখানি অংশই বেরিয়েছে, সেটাকে আলাদা করে দিলাম। সঙ্গে নিয়ে নিয়েছি একখানা সিদ্ধ করা আলু। এটা যেমন বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করবে তেমন পরিমাণেও বাড়বে, তার সঙ্গে সঙ্গে টেস্টটাও বাড়াবে। আলুটাকেও কিন্তু এখানে ভালো করে মেখে নেব। মানে কাঁচকলার সাথে আলুটাকে এমনভাবে মেখে নিতে হবে যাতে কোনো দলা বা গুটলি না থাকে, সেইভাবে হাতের সাহায্যে খুব সুন্দর ম্যাশি করে কিন্তু মেখে নিতে হবে। আর কাঁচকলাটা যেহেতু খোসা শুদ্ধ ছিল, দেখো বাইন্ডিংটাও কিন্তু বেশ সুন্দর শক্ত শক্ত হয়েছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কিছু মশলা। দিয়ে দিলাম এখানে ছোটো চামচের 1 চামচ মতো ভাজা মশলা। তার মধ্যে ছিল ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। যে মশলাটা আমার মোটামুটি বাড়িতে রেডিই থাকে সেটাই 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ, সঙ্গে দিলাম আন্দাজ মতো হলুদের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচের চেয়ে একটুখানি কম গোলমরিচের গুঁড়ো, আন্দাজ মতো কাঁচা লঙ্কা কুচি। তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেরকম আন্দাজেই অ্যাড করো। আর দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে ধনে পাতা কুচিও। সবার শেষে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে থেতো করা রসুন। এখানে রসুনটা কিন্তু বাটা নয়, ভালোভাবে থেতো করা, যাতে কোপ্তা চিবানোর সময় মুখের মধ্যে ওই রসুনের কয়েকটা কণাও পড়ে, তাতে কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে। আর হ্যাঁ, রসুনটা একটু বেশি পরিমাণে নিতে হবে। মোটামুটি আমি বড় কোয়ার 14 থেকে 15 কোয়া মতো রসুন হামালদিস্তায় জাস্ট থেতো করে নিয়েছিলাম। আর এর ফলে টেস্টটাও কিন্তু দারুণ বেড়ে যায়। তবে হ্যাঁ, তোমরা যারা পুরোপুরি নিরামিষাশী, পুরোপুরি ভেজ বানাতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে থেতো করা রসুনটা স্কিপও করতে পারো। সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন। খুবই কম পরিমাণে, জাস্ট 2 চামচ মতো বেসন, যাতে কোপ্তাখানা একদম পারফেক্ট হয়। বাইন্ডিং দেখো এখানে ভীষণ শক্ত, খুব সুন্দর হয়েছে। বেসনটা জাস্ট টেস্টটাকেও এনহান্স করবে এবং তার সঙ্গে কোপ্তাখানাও পারফেক্ট হবে। তাই খুবই সামান্য পরিমাণে কিন্তু আমি এখানে 2 চামচ মতো বেসন অ্যাড করলাম, যেহেতু অলরেডি আমি এখানে আলুটাকে ব্যবহার করেছি। সমস্তটাকে দিয়ে এই রকমভাবে সুন্দর শক্ত করে মেখে একখানা ডো রেডি করে নিতে হবে।
অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে সাদা তেল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, তোমরা যে কোনো সাদা তেলই ব্যবহার করতে পারো। তবে তেলও কিন্তু খুব বেশি লাগবে না, যে ডুবো তেলে ভাজতে হবে তেমনটা কিন্তু নয়। তেলটা হালকা করে কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিলাম। এবার কোপ্তাগুলোকেও বলের আকারে গড়ে একে একে দিয়ে দেবো। আমি দুটো ব্যাচে কোপ্তাগুলোকে ভেজে নেব। আমি প্রথম ব্যাচে 5টা মতো কোপ্তা এখানে দিয়ে দিচ্ছি, পরের ব্যাচে বাকিগুলোকে ভেজে নেব। কোপ্তাগুলো ভাজতেও কিন্তু একদমই অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে উল্টানো পাল্টানো যাবে। বাইন্ডিং এজেন্টটা যদি ঠিক পরিমাণে পড়ে কোপ্তা ভেঙেও যাবে না, কোপ্তা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ কোপ্তাগুলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু উল্টানো পাল্টানো যাচ্ছে। আর এই কোপ্তাগুলো শুধু খেতে মানে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা যদি কারি নাও বানাতে চাও, একবার এই কোপ্তার রেসিপিখানে ট্রাই করে দেখতে পারো। সুন্দর উল্টে পাল্টে এইভাবে যখন লাল সুন্দর কালার চলে আসবে, তখন সেগুলোকে ভেজে তুলে নেব। আর এরপরে পরের ব্যাচের কোপ্তাগুলোকেও আমরা ভেজে নেব। পরের ব্যাচেও আমার আরও 4টে মতো কোপ্তা হয়েছিল, সেই কটাকেও আমি এখানে একইভাবে ভেজে তুলে নেব। বন্ধুরা কাঁচকলা আমার ততটা প্রিয় না হলেও কাঁচকলার খোসা কিন্তু আমার ভীষণই প্রিয়। কাঁচকলা ফেলা গেলেও কিন্তু আমার কষ্ট হয় না, কিন্তু খোসাখানা ফেলা গেলে আমার ভীষণই কষ্ট লাগে। কারণ এই কাঁচকলার খোসা দিয়ে দারুণ দারুণ রেসিপি হয়। কাঁচকলার খোসা বাটা, কাঁচকলার খোসার চচ্চড়ি, কাঁচকলার খোসা ভাজা, এমনকি কাঁচকলার খোসা বেশি পরিমাণে থাকলে সেটা দিয়ে দারুণ দারুণ পকোড়াও বানানো যায়। সমস্ত কোপ্তাগুলোই কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। তেলের পরিমাণটা একটু কমিয়ে ওই তেলেই ভেজে নিচ্ছি আলুগুলোকেও। তবে আলুগুলোকে কিন্তু এখানে খুব বেশি ভাজবো না, জাস্ট একটা ভাজা ভাজা ভাব আসবে। এর মধ্যে কিন্তু আমি এখন নুন বা হলুদ কোনোটাই কিন্তু অ্যাড করব না। জাস্ট 5 থেকে 7 মিনিট মতো এটাকে একটুখানি নাড়াচাড়া করব। একটু যখন ভাজা ভাজা হয়েছে মনে হবে, তখন এর মধ্যে বাকি জিনিসগুলো অ্যাড করব। আর আলুগুলোকেও এরপরে কিন্তু অনেকক্ষণই আমাদেরকে কষিয়ে নিতে হবে মশলার সাথে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছে এরপর ফোড়নটা, যার মধ্যে ছিল 2খানা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ মতো গোটা জিরে। আলুগুলোকে ভেজে আলাদা করে কিন্তু তোলার দরকার নেই। আলুটা হালকা ভাজা হলেই ফোড়নটা অ্যাড করে দেবো, আর ফোড়নটাও নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা থেতো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমি ছোট 1 টুকরো আদার সঙ্গে 3টে মতো কাঁচা লঙ্কা নিয়েছিলাম। আর টমেটোটা অবশ্যই এখানে একটু বেশি পরিমাণে ছিল, বলতে পারো বড় মাপের 2খানা টমেটো, যেটাকে পেস্ট করে নিয়েছিলাম। তোমরা ঝালটা অবশ্য তোমাদের স্বাদের হিসেবে দিতে পারো। টমেটোটাকে দিয়েও ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করব, মানে বলতে পারো মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে মশলাটা কষাবো যতক্ষণ না মশলাটা ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে। টমেটোটা একটু বেশি পরিমাণে অ্যাড করলে এর কালারটাও ভালো আসবে, টেস্টটাও ভালো আসবে। যেহেতু কারির রেসিপিতে আমরা এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন অ্যাড করব না, জাস্ট কোপ্তাটাতেই আমরা রসুন থেতোটা ব্যবহার করেছি। টমেটোটা যখন কাঁচা ভাবটাও বেশ খানিকটা চলে যাবে আর মশলাও যখন তেল ছেড়ে দিয়েছে, তখন তার মধ্যে অ্যাড করে দিলাম সামান্য একটুখানি জল। মানে আমি টমেটোর বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম, যাতে কোনোভাবে মশলাগুলো এখানে লেগে না যায়। এরপর একে একে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো। তার জন্য দিয়ে দিলাম এখানে আন্দাজ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচের থেকেও কম মানে 1/4 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মতো চিনি, তার সঙ্গে আন্দাজ মতো লবণ। চিনিটা অবশ্যই অ্যাড করতে হবে, হালকা মিষ্টির কিন্তু আমাদের এখানে প্রয়োজন আছে। আর লবণটাও সেই আন্দাজেই দিতে হবে, কারণ আমরা কিন্তু আলু ভাজার সময় নুন অ্যাড করিনি। ইভেন টমেটো বাটাটাও অনেকটা পরিমাণে দিয়েছি, আর আলুগুলো কিন্তু আমার এখনও সিদ্ধও হয়নি, তাই নুনটা কিন্তু সেই আন্দাজেই দিতে হবে। সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা যখন দেখবে এইভাবে কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে, তখন বুঝবে মশলাটাও পারফেক্টলি কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। তবে অবশ্যই সেটা নর্মাল জল না, এটা কিন্তু গরম জল। সবসময় চেষ্টা করো কোপ্তা কারির রেসিপিতে গরম জল অ্যাড করা, তাতে কুকিং প্রসেসটা যেমন ফাস্ট হবে, প্রসেসটা বন্ধও হবে না, তার সঙ্গে টেস্টটাও কিন্তু আসবে দারুণ। এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। তবে আমার মনে হচ্ছে আর একটু জলের প্রয়োজন, কারণ যেহেতু আমাদের আলুগুলো এখন এখানে সিদ্ধ হয়নি, তার সঙ্গে সঙ্গে কোপ্তা অ্যাড করার সঙ্গে কোপ্তাও কিন্তু অনেকখানি জল টেনে নেবে, তাই সেই আন্দাজে আমি বেশ খানিকটা পরিমাণে জল কিন্তু এখানে অ্যাড করে দিলাম। আর জলটাকে দিয়ে ভালোভাবে মিক্স আপ করার পর এরপর এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেবো যতক্ষণ না আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। আলুটা কিন্তু আমি আগের থেকে সিদ্ধ করিনি, এইভাবেই মশলার সাথে কষিয়ে সেটাকে সিদ্ধ করে নেব। অন্যদিকে দেখো কোপ্তার বলগুলো কি সুন্দর বড় বড় গোল গোল হয়েছে। এই কোপ্তাগুলো শুধু শুধু খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা কোপ্তাগুলো না হয়েছে খুব বেশি শক্ত না খুব নরম, মানে কোপ্তাগুলো ঝোলে দেওয়ার পরেও কিন্তু কোনোভাবে ভেঙে যাবে না, সেটা আমি তোমাদেরকে শেষ অবধি দেখাবো। অন্যদিকে মোটামুটি বলতে পারো প্রায় 15 থেকে 16 মিনিট মতো আমার সময় লেগে গেছিলো আলুটা সিদ্ধ হতে, মানে গ্যাসের ফ্লেম আমার একটু লোতেই দেওয়া ছিল। আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা সেটাও কিন্তু চেক করে নেব।
দেখো আলু কিন্তু এখানে ভেঙে দু টুকরো হয়ে গেছে, মানে আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা কিন্তু এখানে পুরোপুরি কমেনি, খানিকটা পরিমাণে কমেছে। এই অবস্থাতেই আমি কিন্তু কোপ্তার বলগুলো অ্যাড করে দেব। আর কোপ্তাটা এইভাবে অ্যাড করে নাড়াচাড়া করলেও কোনোভাবেই কোপ্তা কিন্তু ভেঙে যাবে না। সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটুখানি, মানে ছোটো চামচ, 1 চামচও না, তার থেকে একটুখানি কম গরম মশলার গুঁড়ো আর বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি। সেটাকে দিয়েও এখানে হালকা হাতে ভালোভাবে মিক্স আপ করে নেব। হ্যাঁ, খুব জোরে কিন্তু নয়, হালকা হাতে মিক্স আপ করতে হবে। তবে ভয় পেও না, কোপ্তা কিন্তু কোনোভাবেই ভেঙে যাবে না। জেনারেলি আমরা কোপ্তা কারি রেসিপিতে দেখি কোপ্তার উপরে আমরা কারিটা দিচ্ছি, কিন্তু এখানে দেখো কোপ্তাগুলো ঝোলে দিয়েও আমি নাড়াচাড়া করছি, কোপ্তা কিন্তু কোনোভাবেই ভেঙে যাবে না। ভালো করে একবার মিশিয়ে দেওয়ার পর এরপরে আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর গ্যাসের ফ্লেম অফ করার পরে সবার শেষে এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো ঘি। ঘিটাকে দিয়েও হালকা হাতে ভালো করে মিক্স আপ করে নিলে রেডি হয়ে যাবে আমাদের কাঁচা কলার কোপ্তা কারি। না, কাঁচা কলার না, খোসা শুদ্ধ কাঁচা কলার কোপ্তা কারি। বন্ধুরা, তোমরা কাঁচকলার কোপ্তার রেসিপি তো ট্রাই করেছো, কিন্তু কখনো যদি এইভাবে খোসা শুদ্ধ কাঁচকলার কোপ্তার রেসিপি না ট্রাই করে থাকো বা কোপ্তাখানাও না ট্রাই করে থাকো, একবার আমার কথা মতো ট্রাই করে দেখো। অসাধারণ হয় কিন্তু এর টেস্টখানা। এর খোসার টেস্টই কিন্তু একদম আলাদা। কোপ্তাগুলোও কিন্তু দেখো বেশ সুন্দর ফুলে উঠেছে এবং কোপ্তার কারির কালারটাও কিন্তু এসেছে অসাধারণ। রং যেমন হয়েছে, খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত। এই এক পদেই কিন্তু 1 থালা ভাত হয়ে যাবে সাফ। আর দেখো বন্ধুরা, কারির মধ্যে ঝোলের পরিমাণটাও কতটা কমে গেছে, মানে কোপ্তাগুলো কতখানি ঝোল অ্যাবজর্ব করে নিয়েছে। বন্ধুরা, রেসিপিখানা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি তোমরা ফেসবুক থেকে আমায় দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করো। আর এই কোপ্তাগুলোও কিন্তু হয়েছিল না খুব শক্ত না খুব নরম, একদম পারফেক্ট।